দর্শক শুভেচ্ছা নেবেন আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আশিক তমাল। সরকার মানুষের সুখ দুঃখে পাশে থাকবে বলে আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান অনুষ্ঠানে এই আশ্বাস দেন তিনি। বলেন, বাঁশখালের বেড়িবাঁধ নির্মাণে উদ্যোগ নেবে সরকার। লবণের দাম নির্ধারণ করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন সরকার প্রধান। কক্সবাজারের মহেশখালী, যেখানে নোনা জলে ঘেরা জীবন জীবিকায় ছিল এক কঠিন বাস্তবতা। কষ্ট আর সংকটের সেই গল্প পেছনে ফেলে মহেশখালী এখন দাঁড়িয়ে সম্ভাবনার নতুন দিগন্তে। বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষা দ্বীপে তৈরি হচ্ছে মাতারবাড়ি, গভীর সমুদ্রবন্দর সহ একাধিক অবকাঠামো। ভবিষ্যতে এই অঞ্চল দেশের অর্থনীতিতে কি ভূমিকা রাখতে পারে তা সরজমিনে দেখতে মাতারবাড়িতে যান প্রধানমন্ত্রী। প্রকল্প সংশ্লিষ্টদের কাছ থেকে ব্রিফিং নেন বৃহত্তর উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে। এরপর 1200 মেগাওয়াট মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন সরকার প্রধান। সেখান থেকে যান মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর পরিদর্শনে। দুপুরে মহেশখালী থেকে বাহারচরা সমুদ্র সৈকতে পৌঁছান প্রধানমন্ত্রী। বন্যায় পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে বাঁশখালীর ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে হস্তান্তর করেন নতুন বাড়ির চাবি। এই বাংলাদেশের মানুষ এই সরকারকে নির্বাচিত করেছে। পরে যোগ দেন সমুদ্র সৈকতের কিনারায় স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায়। এ সময় দেশ নিয়ে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। সমগ্র বাংলাদেশের মানুষের সামনে আগামী 10 বছর আমাদের জ্বালানি পরিকল্পনা কি হবে, আগামী 10 বছর ইনশাআল্লাহ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কি হবে, সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। দেশে ঝগড়া ফাসাদ চলবে নাকি দেশকে এগিয়ে নেওয়া হবে তা নিয়ে দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব, নাকি আমরা ঝগড়া ফ্যাসাদে লিপ্ত থাকব, নাকি আমরা বিভ্রান্তকারীদের সাথে থাকব। এই ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ গ্যাস সমস্যা সমাধানে সময় লাগবে, তবে এসব নিয়ে কিছু মানুষ বিভ্রান্তির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। সতর্ক থাকতে হবে আমাদেরকে, যারা বিভ্রান্ত তৈরি করতে চায় তারা যাতে কোনো সুযোগ না পায়। কারণ বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করার সুযোগ পায়, ক্ষতিগ্রস্ত হবে জনগণ। বিভ্রান্তকারী যারা, তারা তো নিজেদের মতন করে চলে যাবে, তারা তো জনগণের সাথে থাকবে না। পেছনে পড়ে না থেকে এখন জনগণের ভাগ্য পরিবর্তনের সময় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। পুনর্বাসন, উন্নয়ন, রাজনৈতিক কর্মসূচি 3 মাত্রায় সাজানো প্রধানমন্ত্রীর এই সফর। নির্বাচন আগে সমুদ্র উপকূলীয় এলাকা নিয়ে বিএনপির যে অঙ্গীকার ছিল তা আবারও পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে অবহেলিত বৃহত্তর চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা অনেকটাই লাঘব হবে উন্নয়ন প্রকল্পের কাজেও। শাহনেওয়াজ, বাবলু, চ্যানেল 24। চট্টগ্রামের হাটহাজারীতে জনসভা সহ নানা কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে জানাতে হাটহাজারী থেকে যুক্ত হবেন ইবেন মীর এবং চট্টগ্রামের রেডিসন হোটেলের সামনে থেকে যুক্ত হবেন রনি দত্ত। প্রথমে চলে যেতে চাই ইবেন মীরের কাছে। ইবেন, জনসভাস্থলে কি পৌঁছেছেন প্রধানমন্ত্রী? এখন পর্যন্ত প্রধানমন্ত্রী চট্টগ্রামের হাটহাজারী যে জনসভাস্থল সেখানে এসে পৌঁছাননি, তবে তিনি কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন। এখন এই মুহূর্তে তিনি আছেন হাটহাজারী যে মাদ্রাসা, সে মাদ্রাসায় আছেন। সেখান থেকে বাস যোগে এখানে আসার কথা রয়েছে। তার আগমনকে ঘিরে আমরা, অর্থাৎ সময় যত ঘনিয়ে আসছে, নেতাকর্মীদের মাঝে যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটি বাড়ছে। নেতাকর্মীরা স্লোগান ধরছেন কিছুক্ষণ পর পর, আর তারা তাদের যে প্রত্যাশা, সে প্রত্যাশার কথাও বলছেন। আমরা বিভিন্ন শ্রেণী পেশার সমর্থক নেতাকর্মী দেখছি, নারীদেরকে দেখছি, বিপুল সংখ্যক নারী সমর্থক প্রধানমন্ত্রীর যে জনসভাস্থল সেখানে এসে উপস্থিত হয়েছেন। প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেটি শোনার জন্য তারা প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রী দিক নির্দেশনাপূর্ণ বক্তব্য দিবেন নেতাকর্মীদের জন্য, পাশাপাশি উন্নয়নের প্রতিশ্রুতি দিবেন। নানান যেগুলো আসলে নির্বাচনের আগেও দিয়েছিলেন, নির্বাচনের পরে সেগুলো অগ্রগতি কতটুকু এগুলোও বলবেন। সব কিছু মিলে তাদের আসলে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা দেখছি আমরা। কথা বলবো। খালা, কোথায় থেকে আসছেন? এই যে তারেক রহমান প্রধানমন্ত্রী। নোয়াখালীর থেকে আইছি তারেক জিয়ার দেখবার জন্য। আমাদের এখানে কেউ কিছু দিতে আসছে না, কিচ্ছু পাইতেছি না। ওই জন্য তার কাছে সরাসরি কথা বলবার জন্য আসছি। এখন এই টাকা খরচ করি। আমার বাবা মা, চতুর্থ দাদা, শ্বশুর শাশুড়ি সবাই এটা করে গেছে, আমরাও এটা করি। এটা নিয়ে আমার লগে বহুত গন্ডগোল হয়েছে, মারপিট হয়েছে। আমার এক হাঁটু ভাঙ্গা, এরা বাম পাশের ঠ্যাং ভাঙ্গা।
আমার বাম পাশে ঠ্যাং ভাঙা, আমি এই এক বুট করি। এই অবস্থাতে আমি নোয়াখালী থেকে এখানে আসি, তার সাথে আমি সাক্ষাৎ করে কথা বলবার জন্য। শুনছিলেন আসলে একজন সমর্থক, তিনি তার কথা বলছিলেন। আপা কোথা থেকে আসছেন, কি চান তারেক রহমানের কাছে? আসসালামু আলাইকুম, আমি পৌরসভার মহিলা সাধারণ সম্পাদিকা, আমি হাটাজারি মহিলা সাধারণ সম্পাদিকা। আমি এখানে আছি আমাদের মহিলা দলের সবাইকে নিয়ে অনেক কষ্ট করে পরিশ্রম করে এখানে উপস্থিত হয়েছি। আজকে এক সপ্তাহ ধরে আমরা এই মাঠ গোছানোর জন্য অনেক কষ্ট পরিশ্রম করে, দূর সময়ে আমরা অনেক পরিশ্রম করেছি, কিন্তু আমরা রাতের বুট চাই না, আমরা দিনের বুট চেয়ে ব্রেস্টার মীর হেলাল ভাইয়ের উদ্যোগে নিয়ে আমরা তারেক রহমান ভাইকে হাটাজারিতে দেখার জন্য অনেক পরিশ্রমের মাধ্যমে পেয়েছি। তারেক রহমান ভাইকে উদ্দেশ্য করে বলছে আমাদের হাটাজারিতে যে আমাদেরকে ফ্যামিলি কার্ড দিবে বলছে, আমরা ফ্যামিলি কার্ডগুলা পেলে আমাদের মহিলা নেত্রী বা আমাদের জনগণ কর্মীরা। ধন্যবাদ। আসলে শুনছিলেন তারা বলছেন তাদের যে প্রত্যাশার কথা, তারা ফ্যামিলি কার্ডের কথা বলছেন। যদিও আজকে তারেক রহমান নিজে লবণ চাষীদের জন্য যে কৃষক কার্ড লবণ চাষীদেরও দেওয়া হবে সে বিষয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। এখন এখানে এসে তিনি নতুন করে কি প্রতিশ্রুতি দেন সেটা শোনার অপেক্ষা করছেন। এখানে যে অনুসারীরা এসেছেন, দলীয় নেতা কর্মীরা এসেছেন, সমর্থকরা এসেছেন, সবাই। তোমার ইবেন আপনাকে ধন্যবাদ। হাটহাজারী থেকে এবার আমরা চলে যেতে চাই চট্টগ্রাম নগরের রেডিসন হোটেলের সামনে, সেখান থেকে যুক্ত হচ্ছেন রনি দত্ত। রনি, সাংগঠনিক বৈঠকে বিএনপি নেতাকর্মীরা কি আসা শুরু করেছেন? তমাল, সাংগঠনিক যে বৈঠকটি এখানে অনুষ্ঠিত হবে সেটি সন্ধ্যা 7টায় আসলে নির্ধারিত সময় রয়েছে। যেহেতু আমরা এখনও জানি যে প্রধানমন্ত্রী তিনি এখন হাটাজারিতে অবস্থান করছেন এবং তার যে নির্ধারিত যে সময়সূচি সেখান থেকে তিনি হয়তো ঘন্টা দুয়েক বিলম্ব রয়েছেন, সে কারণে এটি নির্ধারিত সময় আসলে শুরু হবে কিনা সেটি নিয়ে কিছুটা সংশয় রয়েছে। তবে আমি যদি একটু বলি যে নেতাকর্মী যে উপস্থিতি সেটি কিন্তু বিকেল 4টা থেকে শুরু হয়েছে। এখানে আসা শুরু করেছেন বিভিন্ন জায়গা থেকে, তারা মিছিল নিয়ে এখানে এই রেডিসন ব্লুর সামনে আসলে জড়ো হয়েছেন। এখানে আমরা দেখি যেসব নেতাকর্মীদের আসলে ভিতরে যাওয়ার অনুমতি রয়েছে তারাও কিন্তু এখানে অবস্থান রয়েছেন এবং বিভিন্ন যে স্লোগান দিচ্ছেন, দলীয় যে স্লোগান সেগুলো কিন্তু আসলে দিচ্ছেন এবং তারেক রহমানকে স্বাগতম জানাচ্ছেন। তো সার্বিকভাবে বলা চলে যে এখানকার যে প্রস্তুতি সেটিও কিন্তু আসলে সম্পূর্ণ হয়েছে। হাটাজারি থেকে শেষ করার পরে এখানে তিনি এখানে আসবেন এবং এখানে পরে তিনি চট্টগ্রাম মহানগর এবং উত্তর ও দক্ষিণে যে নেতারা তারা এখানে উপস্থিত থাকবেন। এছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ 17টি অঙ্গ সংগঠনের নেতারা সবাই যোগদানের কথা রয়েছে। মহানগরের সব সদস্য, ছাত্রদলের, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সচিব, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক থাকবেন, যুবদলের 30 জন নেতা থাকবেন, মহিলা দলের 10 জন নেতা থাকবেন এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন। যেসব এলাকার মধ্যে বিশেষ করে উত্তর জেলায় যে কমিটি বিলুপ্ত করা হয়েছে সেখানকার সিনিয়র যেসব নেতারা তারাও কিন্তু এখানে উপস্থিত থাকার কথা রয়েছে। তো এই সব মিলিয়ে দলের মধ্যে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস আমরা আসলে লক্ষ্য করছি এবং এটি আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কারণেই যে আমরা যেটুকু যেসব সংগঠনের যেসব সভাগুলো দেখি সেগুলো বেশিরভাগই হয় রাজধানী কেন্দ্রিক। সেখানে নেতাকর্মীদের, তৃণমূলের নেতাকর্মীদের উপস্থিত থাকার সম্ভাবনা থাকে খুবই কম। তো এখানে যেটি তিনি একটি ব্যতিক্রম, প্রধানমন্ত্রী উপস্থিত এখানে যে সভাটি করছেন, সাংগঠনিক সভাটি করছেন সেটি চট্টগ্রামে করছেন এবং এখানকার যারা নেতাকর্মী, তৃণমূলের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের উপস্থিত এখানে থাকতে পারবেন। তাদের যে সুখ দুঃখের যে কথাগুলো রয়েছে তাদের সেই কথাগুলো নিজেরা তুলে ধরতে পারবেন এবং প্রধানমন্ত্রী তাদের কথাগুলো আসলে শুনবেন। তো এটি আসলে এই তৃণমূলের নেতাকর্মীদের জন্য সবচেয়ে বড় পাওয়া এবং এই সভা থেকে আসলে তারা প্রত্যাশা করছেন দলকে সংগঠিত করার পাশাপাশি দলের যে মধ্যে যে বিভাজন রয়েছে সেসব বিভাজনগুলো আসলে দূর করা হবে এবং দলকে সামনের যেসব কর্মসূচি রয়েছে, বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচন, পৌরসভা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন, সেখানে দলকে সংগঠিত করে দলের কার্যক্রমকে গতিশীল করবেন এবং শক্তিশালী করবেন এবং তিনি যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা মোতাবেক দলের যে কার্যক্রম সেটি পরিচালিত হবে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। তমাল। রনি, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামে প্রধানমন্ত্রী সফরের খবর জানাচ্ছিলেন ইবেন মীর এবং রনি দত্ত। এদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বামিনগরের সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে তিনি বাঁশখালী থেকে হেলিকপ্টারে ফটিকছড়ির বাবুনগরে পৌঁছান। এ সময় সেখানে অসংখ্য নেতাকর্মী, সাধারণ মানুষ তাকে স্বাগত জানান। এরপর প্রধানমন্ত্রী যান আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায়। সেখানে তাকে স্বাগত জানান হেফাজতের আমির। এরপর দুই নেতা বিভিন্ন বিষয়ে কুশল বিনিময় করেন। বেশ কিছুক্ষণ সেখানে অবস্থান করেন প্রধানমন্ত্রী, কথা বলেন তার সম্মানে আয়োজিত সংবর্ধনায়। চট্টগ্রাম বন্দরের জিসিবিতে নিজস্ব ইকুইপমেন্ট সরবরাহপূর্বক খালি কন্টেইনার হ্যান্ডেলিংয়ে
5 বছরের জন্য ঠিকাদার নিয়োগের দরপত্র বাতিল করেছে কর্তৃপক্ষ। বন্দরের পরিচালক ট্রাফিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণ বশত দরপত্র বাতিলের কথা বলা হয়। তবে বন্দর কর্তৃপক্ষের এক নথিতে উঠে আসে এ বিষয়ে থাকা রিভিউ আপিলের শুনানি গেল 3 আগস্ট অনুষ্ঠিত হলেও এখনও রায় না হওয়ায় দরপত্রটি বাতিল করা হয়। কিন্তু বাস্তবে পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি নিশ্চিত করে 6 আগস্ট রিভিউ প্যানেলের রায় ঘোষণা হয়, যাতে বলা হয় নিজস্ব সরঞ্জাম দিয়েই সংশ্লিষ্ট ঠিকাদারের হ্যান্ডেলিং যৌক্তিক। সোমবার এই দরপত্র জমার দিন ধার্য ছিল। টানা 100 দিনেরও বেশি নিষেধাজ্ঞা শেষে কাল শুরু হচ্ছে কাপ্তাই হ্রদে মাছ ধরা। তাই প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিএফডিসিও। জিয়াউল হকের রিপোর্ট। জোরে সোরেই চলছে নৌকা আর জাল মেরামতের কাজ, যাতে মুখর রাঙামাটির জেলেপল্লী। দীর্ঘ 105 দিনের প্রতীক্ষা ও কর্মহীন দিনের অবসান ঘটিয়ে আবারও কাপ্তাই হ্রদে নামার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। বকেয়া ঋণ আর অভাব অনটনের দিন পেছনে ফেলে তাদের চোখে মুখে এখন তাই নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। প্রতিবছর কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও অবমুক্ত করা পোনার সুষম বৃদ্ধির লক্ষ্যে 3 মাসের জন্য সব ধরনের মৎস্য আহরণ বন্ধ থাকে। এবার সেই সময় শেষ হচ্ছে 10 আগস্ট। এখন 10 তারিখ থেকে মাছ মারা খুলবে। বুটের অল্প কাজ আছে, এগুলো সারতেছি। বুটের কাজ শেষ, রং টং সব দিয়ে শেষ হয়েছে। নৌকা বানাইছি, জাল বানাইছি, এটা প্রস্তুতি করছে দি লেক খুলিলে নদীতে মানিয়ে বসাবো। প্রতি ফ্যামিলিতে এখন লেক কিনবে, ভালো জীবন যাপন করবে, এই জন্য সবাই খুশি। জেলেপাড়ার পাশাপাশি ব্যস্ততা বেড়েছে মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাটে। হ্রদ থেকে আনা মাছ পরিবহনের জন্য সবকিছুই করা হচ্ছে প্রস্তুত। উন্মুক্ত হলে অনেক মানুষের কর্মসংস্থান হবে, মানুষের একটা চাঞ্চল্য সৃষ্টি হবে। তো আশা করি ইনশাল্লাহ সামনের দিনগুলো ভালোই যাবে। তা আমরা এই ড্রাম কাটাইয়া প্রস্তুতি নিছি সব কিছু, এবং বোট রেডি করছি। ব্যবসাটা যেদিন চালু হবে ওই দিন থেকে আমাদের মাছটা রাঙামাটি থেকে আমরা বাইরে ইয়া করবো আর কি। প্রথম পর্যায়ে হ্রদে অতিরিক্ত মাছ আহরণ বন্ধ ও অপচয় রোধে অবতরণের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিয়েছে বিএফডিসি। 11 তারিখ থেকে সকাল 6:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মৎস্য অবতরণ করা হবে। প্রথম দিকে মৎস্য অবতরণ সময়টাকে নিয়ন্ত্রণ করা হয় ওভার ফিশিং এবং আহরণোত্তর অপচয় রোধ করার জন্য, যাতে আহরিত মাছের অপচয় না হয় এবং অতিরিক্ত মাছ আহরণ করা না হয় সেজন্য। বিএফডিসির তথ্য অনুযায়ী কাপ্তাই হ্রদে মাছ শিকার করেন প্রায় 26,000 জেলে। গেল বছর এই হ্রদ থেকে ধরা হয়েছে 9,971 মেট্রিক টন মাছ। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি। বিভিন্ন কর্মসূচিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে পার্বত্য জেলাগুলোতে। সকালে বান্দরবানে রাজার মাঠে কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইং চোয়াপ্রু মাস্টার। আলোচনায় বক্তারা বলেন, শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে পাহাড়কে শান্ত করার পাশাপাশি আদিবাসীদের জীবনমান উন্নয়নে সরকারের কার্যকর উদ্যোগ অপরিহার্য। শেষে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা। রাঙামাটিতে পৌরসভা চত্বরে দলীয় নৃত্য ও আলোচনা সভার আয়োজন ছিল দিবসের কর্মসূচিতে। আলোচনা সভায় বক্তব্য রাখেন জুম স্থেটিক্স কাউন্সিলের সভাপতি শিক্ষাবিদ শিশির চাকমা, আঞ্চলিক পরিষদ সদস্য অ্যাডভোকেট চঞ্চু চাকমা ও ইন্টু মনি তালুকদার। পরে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।